আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি সবাই ভালো আছো। আমরা তোমাদের ম্যাথের যে একাডেমিক ক্লাস সেটা শুরু করছি। তো আমরা আজকে চ্যাপ্টার 1 যেটা ফার্স্ট পেপারের সেই চ্যাপ্টারটা ম্যাট্রিক্স ও নির্ণয় শুরু করব। সেক্ষেত্রে আমাদের আজকে এই ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করব ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের যে বেসিক টার্মস গুলো আছে এবং বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স। তো আমরা আর কথা না বাড়িয়ে চলো শুরু করে দিই চ্যাপ্টারটা। সবাই একটু কাগজ কলম পাশে নিয়ে বসো। আর আজকের ক্লাসটা মোটামুটি হচ্ছে বেসিক রিলেটেড। তো তুমি যদি এই ক্লাসটা খুব ভালো করে বুঝো তোমার পরের ক্লাসগুলো আসলেই খুব বেশি সহজ হয়ে যাবে। তো চলো শুরু করি। প্রথমেই যে প্রশ্নটা আমাদের মাথায় আসবে সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স কি। দেখো এখানে আমি অনেক বড় করে একটা সংজ্ঞা লিখে রেখেছি। বা আমি একটু লিখে রেখেছি যে ম্যাট্রিক্সটা আসলে কি, এটা বই থেকে নেওয়া। এখানে লেখা আছে কি সেটা আগে একবার পড়ি। বিভিন্ন ধরনের সংগৃহীত তথ্য ম্যাট্রিক্সের মাধ্যমে এমনভাবে সাজানো হয় যেন ভবিষ্যতে ওই তথ্য সম্পর্কে সম্যক জ্ঞান লাভ এবং বিশ্লেষণ করতে সহজতর হয়। এবং এক্ষেত্রে বলা হচ্ছে সর্বপ্রথম প্রাচীন সভ্যতা ব্যাবিলন এবং চীনে ম্যাট্রিক্সের ব্যবহার শুরু হয় এবং এখান থেকেই আমরা ম্যাট্রিক্স সম্পর্কিত ধারণা লাভ করি। আমি তোমাদেরকে দুইটা জায়গায় মনোযোগ আকর্ষণ করতে চাই। নাম্বার 1 হচ্ছে বিভিন্ন ধরনের সংগৃহীত তথ্য ম্যাট্রিক্সের মাধ্যমে এমনভাবে সাজানো হচ্ছে যেন সেই সম্পর্কে আমি অর্থাৎ কি সর্বরকম জ্ঞান লাভ করতে পারি এবং ভবিষ্যতে যে কোনো রকমের বিশ্লেষণ করার কাজটা সহজ হয়। আমি এই সম্পূর্ণ জিনিসটা তোমাদেরকে একটু বুঝাতে চাই। ধরো যে ডাটা বা তথ্য, এটা যে কত গুরুত্বপূর্ণ জিনিস। যেমন ধরো যে তুমি এই মুহূর্তে যদি কি বলবো ফোন দিয়ে তোমার ফ্রেন্ডকে বলো যে আইসক্রিম খেতে যাচ্ছ, একটু পরে দেখবে যে তোমার ফেসবুকের মধ্যে বিভিন্ন রকম অ্যাডভার্টাইজ আসতেছে আইসক্রিম রিলেটেড। তার মানে কি তুমি যে ডাটাটা দিয়েছো তোমার ফ্রেন্ডকে সেটা কোনো না কোনোভাবে কি অ্যানালাইসিস হয়ে তারপর কি কনভার্টেড হয়ে তারপর হচ্ছে কি তোমার ফেসবুকের অ্যাডে চলে আসতেছে। তার মানে ডাটা বা তথ্য আসলে আমাদের চলার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ হয়ে দাঁড়িয়ে গিয়েছে। এখন এই ডাটাগুলোকে নিয়ে আমরা শুধু রেখে দিলেই হবে না, এই ডাটাগুলোকে প্রপারলি অ্যানালাইসিস করে সেটাকে কি ইনফরমেশন হিসাবে কনভার্ট করতে হবে। এখন ফ্যাক্ট হচ্ছে যে এই ডাটা নিয়ে আমরা এখন পর্যন্ত এই যে এতদিন ধরে পড়াশোনা করছি তা থেকে কতটুকু কাজ করেছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ক্লাস 9-10 যখন ছিলাম তখন সেট নিয়ে পড়াশোনা করতাম। তো সেটের মধ্যে আমরা কি করতাম, বিভিন্ন রকম তথ্য বা উপাত্ত আমরা সংগ্রহ করে রাখতাম। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি। এ হচ্ছে একটা সেট যেখানে আমি হচ্ছে ফোর্সে 3 জন মানুষের নাম রাখি। ধরো আশিক, প্রিয়া আর হচ্ছে সালাম। বি হচ্ছে আরো একটা সেট যেখানে হচ্ছে কি 2 আছে, 3 আছে এবং 4 আছে। সি আর একটা সেট যেখানে আমার কি আরো 3টা ডাটা আছে, ঢাকা, খুলনা এবং সিলেট। তো এইখানে দেখো যে আমরা বিভিন্ন ধরনের ডাটা 3টা সেটের আন্ডারে রেখেছি। 1 নাম্বার সেটে আমরা কি 3টা মানুষের নাম রেখেছি। সি নাম্বার যে সেটটা আছে সেখানে আমরা 3টা জায়গার নাম রেখেছি। আর বি সেটটাতে আমরা 3টা ডিজিট বা সংখ্যাকে বা অঙ্ককে আমরা এখানে স্থান দিয়েছি। এখন তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। দেখো এই 3টা সেটের মধ্যে আমরা কিন্তু কোনো রকম পারস্পরিক সম্পর্ক করে দিতে পারছি না। আমি এই 3টা সেট থেকে কোনোভাবেই বলতে পারবো না যে ভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়ছে, আশিক ভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়ছে এবং তার গ্রামের বাড়ি হচ্ছে খুলনা। এটা কিন্তু আমি কোনোভাবেই দেখাতে পারবো না। কিংবা আমি এটাও বলতে পারবো না যে পিয়াস হচ্ছে ফোর্থ ইয়ারে পড়ছে এবং তার গ্রামের বাড়ি হচ্ছে সিলেট। অথবা আমি যদি বলতে চাই যে সালাম ভার্সিটি থার্ড ইয়ারে পড়ছে এবং তার গ্রামের বাড়ি ঢাকা। অর্থাৎ সেট হচ্ছে এমন একটা টাইপের ডাটা স্টোরেজ সিস্টেম যেখানে শুধুমাত্র কি একমুখী ডাটা স্টোর করা যায় বা একমাত্রিক ডাটা স্টোর করা যায়। সেই ডাটাগুলোর মধ্যে কোনো রকম অ্যানালাইসিস কিংবা কি কোনো রকম ক্যালকুলেশন করা যায় না। তো সেট হচ্ছে আমাদের পড়া প্রথম ডাটা রিলেটেড কোনো একটা টুল যেখানে আমরা শুধুমাত্র কি ডাটাটা স্টোর করতে পারতাম, বাট এর বেশি কিছু করতে পারতাম না। তো যে কথা বলছিলাম যে ডাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখবা এই কথা বলা হয়ে থাকে, তোমার পেপার পত্রিকা যদি পড়ে থাকো যে
থার্ড ওয়ার্ল্ড ওয়ার নাকি ঘটবেই হচ্ছে ডাটা ব্রিচ করার জন্য বা হচ্ছে ডাটার অপব্যবহারের কারণে। তো যাই হোক সেদিকে আমি আর যাবো না। তো যেটা বলতে চাচ্ছি যে আমরা হচ্ছে ডাটা স্টোরেজ সিস্টেম বলতে আমরা সেট বুঝি, কিন্তু এটাও আমরা জানেন যে সেট দিয়ে খুব বেশি কাজ কিন্তু করা যায় না। সো যেহেতু এখন তুমি বড় ক্লাসে উঠেছো, এইচএসতে আসছো, তো তোমাকে এই ডাটা অ্যানালাইসিস এবং ডাটা স্টোরেজ দিয়ে আরো অনেক কিছুই জানতে হবে। তো আমাদের এই শুরুটাই হবে হচ্ছে ম্যাট্রিক্স দিয়ে। আমি যদি এক কথায় বলি যে ম্যাট্রিক্স কি, আমি আগে বলে নিই, তাহলে তুমি একটু রিলেট করতে পারবা। ম্যাট্রিক্স সহজ হবে হচ্ছে ম্যাট্রিক্স, খুব সিম্পলি যদি আমি বলি যে এটা বেসিক্যালি হচ্ছে একটা ডাটা স্টোরেজ সিস্টেম। এখন ডাটা স্টোরেজ তো বুঝোই যে ডাটা রাখার গুদাম ঘর এরকম কিছু। এই ডাটা স্টোরেজটা ক্যান অ্যানালাইজ ডাটা, অর্থাৎ ডাটা অ্যানালাইসিস করতে পারে। এইখানে আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনও করতে পারবো। এখান থেকে আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে পারবো। ডাটা রিলেটেড ম্যাথমেটিক্যাল calculations can be performed. এই হচ্ছে ম্যাথমেটিক্সের অ্যাকচুয়াল পরিচয়। তা আমি এই জিনিসটা আরেকটু গুছিয়ে বলবো। চলো আমরা একটা এক্সাম্পল দিই। দেখো, আমি যদি এক্সাম্পল হিসাবে তোমাদেরকে একটা সিনারিও চিন্তা করতে বলি, তাহলে তোমরা খুব সুন্দর করে রিলেট করতে পারবে। যেমন ধরো যে আমার কাছে কিছু ডাটা আছে যে আমাদের বাসার সামনে যে মুদির দোকানটা আছে সেখানে কোন ধরনের কোল্ড ড্রিঙ্কস সপ্তাহে কোন দিন কি পরিমাণ বিক্রি হয়। ফোর্সের পরে এখানে হচ্ছে 3 ধরনের কোল্ড ড্রিঙ্কস ইউজ করা হচ্ছে। একটা হচ্ছে মোজো, একটা হচ্ছে ধরো লেমন, আর একটা হচ্ছে আরসি কোলা। তো দেখা গেল যে সপ্তাহের বৃহস্পতিবার, থার্সডে, ফ্রাইডে এবং স্যাটারডে এই 3 ধরনের কোল্ড ড্রিঙ্কসের বিক্রির পরিমাণটা বিভিন্ন রকম। যেমন আমি হয়তো বা কোনো এক সপ্তাহে গিয়ে আমি আগের সপ্তাহগুলোতে কিভাবে মোজো, লেমন হচ্ছে সেগুলো বিক্রি হয়েছে তার গড় পরিমাণটা জানতে চাই। এবং আমি দোকানদারের কাছ থেকে শুনলাম যে গড়ে মোজো হয়তো বা 8 পিস বিক্রি হয় বৃহস্পতিবার, লেমন হয়তো বা 7 পিস, আর আরসিগুলো হয়তো বা 12 পিস। শুক্রবারে সেই সংখ্যাটা 3 হয়তো বা মোজো বিক্রি হচ্ছে 14 পিস, লেমন হয়তো বা 6 পিস, আর আরসিগুলো হচ্ছে 5 পিস। আর স্যাটারডেতে মুরগির পরিমাণ হয়তো বা আগে কমে হয়তো বা 10 পিস হচ্ছে, লেমন 8 পিস, আর কোনো একটা কারণে আরসিগুলো হয়তো বা একেবারেই বিক্রি কমে যায়, বরং মানুষজন উল্টা আর কি আরসিগুলো ফেরত দিয়ে যায় দোকানে। হয়তো বা আমি এখানে দেখতে পারি যে গড়ে একটা উপরে ফেরত দিয়ে গিয়েছে। আমি এই ডাটাটাই ধর আমি আমার বাসার সামনে যে দোকানদার আছে তার কাছ থেকে জানতে পারলাম। এখন চলো এই জিনিসটাকে আমরা অ্যানালাইসিস করি। ফার্স্ট হচ্ছে কিন্তু ভালো করে বুঝতে পারতেছো যে আমি এখানে কি ডাটাগুলোকে স্টোর করতে পেরেছি। দেখো আমি এখানে যদি দুটো ব্র্যাকেট দিয়ে বলি যে এটা একটা ম্যাট্রিক্স, এখানে আমি কি করতে পেরেছি না, ডাটাগুলোকে স্টোর করতে পেরেছি। 2 নাম্বার, ওইখান থেকে আমি যে কোনো ধরনের অ্যানালাইটিক্যাল কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো। কেমন? ধরো আমি বলতে পারি যে আমি এখান থেকে অ্যানালাইসিস করে বুঝতে পারতেছি যে বৃহস্পতিবার দিন বিকালবেলা হয়তো মানুষজন আরসি খেতে পছন্দ করে, এই জন্য বৃহস্পতিবার আরসি চাহিদাটা সবচেয়ে বেশি। অন দ্য আদার হ্যান্ড
উইকেন্ড কাটানোর পরে শনিবার দিন আসছি জিনিসটা হয়তো বা ওই পরিমাণ টেস্ট লাগে না বা ওই পরিমাণ চাহিদা থাকে না, এই জন্য হচ্ছে কি উল্টা ফেরত দিয়ে যাচ্ছে। আমি এখানে জাস্ট নাম হিসেবে এগুলো ইউজ করছি, আমার ব্যক্তিগত কোনো মতামত না, আমি জাস্ট নাম দেওয়া থাকে তাই দিচ্ছি, এই কোল্ড ড্রিঙ্কস গুলোর ব্যাপারে আমার কোনো পার্সোনাল মতামত না। তো এখন খেয়াল করে আমি এখান থেকে আরো কিছু প্রশ্ন আছে দিতে পারবো যে কেমনটা হয়তো বা সপ্তাহের এই 3 দিনই কি সমান পরিমাণে চাহিদা থাকে, আবার মধুর চাহিদাটা শুক্রবার দিন বেশি পিকে উঠে যায়, অন্য দিন কমে যায়। তো এখন এখানে যত রকম প্রশ্ন আছে সবকিছুর অ্যান্সার কিন্তু আমি দিতে পারবো যে কোনটার কোন দিন চাহিদা বেশি, কোন জিনিসটা হচ্ছে কি লং রানে একই রকম চাহিদা থাকে, কিংবা যদি আমি স্পেসিফিকলি কোনো একটা দিন নির্দিষ্ট কোনো একটা কোল্ড ড্রিঙ্কস বিক্রি করতে চাই, তাহলে কোন দিন কোনটা বিক্রি করতে হবে সেই জিনিসটা আমি বলতে পারছি। তাছাড়া ধর এখানে যদি এক একটা দামও ডিফারেন্ট থাকে, তাহলে আমি যদি বলি যে মদের দাম হচ্ছে 10 টাকা, মদের দাম 10 টাকা, লেমন হচ্ছে 12 টাকা, আর আরসি তোমার 15 টাকা, আমি কিন্তু খুব সহজে এখান থেকে কোনটা কত টাকা বিক্রি হয়েছে সেটা বের করে ফেলতে পারবো। যেমন আমি যদি বলি শুক্রবার দিন টোটাল কত টাকার সেল হয়েছে, তাহলে কিন্তু আমরা সহজে বলতে পারবো কি 14 × 10 প্লাস 6 × 12 প্লাস 5 × 15, দেখো কত সহজে আমি টোটাল সেলসটা বলতে পারছি। বা আমাকে বলা হয় যে আমি প্রতিদিন একটা করে কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাবো, যেন আমি সবচেয়ে বেশি বিক্রি করতে পারি, তার টোটাল কত টাকার সেলস হবে সেটাও কিন্তু খুব সহজে বলা যাবে। প্রথমে সবচেয়ে বেশি কোনটা আরসি গোলা, তার কত হবে 12 × 5, দ্বিতীয় দিন সবচেয়ে বেশি সেলস কার মজুর, সেটা কত 14 × 10, তৃতীয় দিন সবচেয়ে বেশি সেলস কার সেটাও মজুর, সেটা কত হবে 10 × 10। এই যে এত রকমের কোশ্চেনের অ্যান্সার আমরা এত সহজে নিতে পারতেছি, কিভাবে পারতেছি এটাই প্রশ্ন। দেখো এই অ্যান্সারটা খুব সহজ, যে আমি যদি সম্পূর্ণ ডাটার যে চার্টটাকে এইভাবে সাজাতে পারি, তাহলে আমি এই রিলেটেড যে কোনো কোশ্চেনের উত্তর কিন্তু খুব সহজে দিতে পারবো। আমি কিন্তু যদি ফিউচারে কখনো কোল্ড ড্রিঙ্কসের বিজনেস করতে হয়, তাহলে আমি এই ধরনের ডাটাগুলো নিয়ে আমি কিন্তু খুব সহজে কি ওই এরিয়াতে ওই জায়গাতে একটা দোকান যদি সেট আপ করি, আমি খুব অল্প সময়েই দেখা যাবে কি সর্বোচ্চ পরিমাণ প্রফিট করতে পারবো। তো এই যে এত কিছু আমরা করতে পারতেছি, সেটা কিন্তু মূল শক্তিটা বা মূল চালিকা শক্তি হচ্ছে ডাটাগুলো এইভাবে স্টোর করার। এখন তোমাদেরকে যদি বলি যে এটি হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্স, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবা। এখন প্রশ্ন আসতে পারে যে 3x3 ম্যাট্রিক্স কি, সেই প্রশ্নের উত্তরটা না আমরা একটু পরে দিই। মানে মেইন কথা হচ্ছে এটা একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সে আমরা বিভিন্ন ধরনের ডাটা খুব সহজে স্টোর করতে পারি, বিভিন্ন ওয়েতে আমরা কানেক্ট করতে পারি, পাশাপাশি কি এই রিলেটেড যে কোনো রকমের ক্যালকুলেশন বা অ্যানালাইসিস আমরা খুব সহজেই পালন করতে পারি। আশা করি তোমরা পুরো জিনিসটা বুঝতে পারছো। এখন আমি হচ্ছে কি এই জিনিসগুলো আরেকটু কি বইয়ের ভাষায় সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তবে তার আগে কিন্তু আমাদেরকে একটু করে ধারণা নিতে হবে যে ম্যাট্রিক্সের ইতিহাসটা কেমন ছিল। ইংলিশ ম্যাথমেটিশিয়ান জেমস জোসেফ সিলভেস্টার সর্বপ্রথম ম্যাট্রিক্স সম্বন্ধে ধারণা দেন এবং তিনি ম্যাট্রিক্স শব্দটা প্রচলন করেন। এবং এই ম্যাট্রিক্স শব্দটা এসেছে হচ্ছে মাদার থেকে, মাদার ওয়ার্ডটা থেকেই আসছে, এবং এটা ল্যাটিন ওয়ার্ড ম্যাটার, যার অর্থ কিনা মাদার, সেখান থেকে কিন্তু ম্যাট্রিক্সটা এসেছে। আরেকজন ভদ্রলোক আছেন, তার নাম হচ্ছে আর্থার ক্যালে। আর্থার ক্যালে সর্বপ্রথম ইনভার্স ম্যাট্রিক্সের সাপেক্ষে ইনভার্স ম্যাট্রিক্সের ধারণা সহ ম্যাট্রিক্সের তাৎপর্য আমাদের সামনে তুলে ধরেছিল, এবং তিনি ইনভার্স ম্যাট্রিক্সের মাধ্যমে ইকুয়েশন সলভ করে দেখিয়েছিলেন। তো এই জিনিসটা যদি বলি যে ম্যাট্রিক্স আসলে এমন না যে খুব রিসেন্ট কোনো ধারণা ম্যাথসের, এটা কিন্তু অনেক সুপ্রাচীন একটা ধারণা, কয়েক শতাব্দী ধরে এটা কাজ চলতেছে। সেই প্রাচীন ব্যাবিলন থেকে এই ম্যাট্রিক্সের মানে কার্যাবলী পাওয়া যায়। কারণ আসলে এটা তো লাগবেই, ডাটা রিলেটেড জিনিস, ডাটা রিলেটেড স্টোরেজ সিস্টেম, এটা তো অনেক আগে থেকে কাজ করতে হবেই, বা এটা নিয়েই তো মানুষ কাজ করতেছে। তো আমি যদি একটু বলি যে ম্যাট্রিক্সটা কি, এখানে দেখো একটা সংজ্ঞা আমরা লিখেছি, আমরা আগে সংজ্ঞাটা পড়বো, পড়ার পর আমি খুব সুন্দর করে সহজ করে তোমাদেরকে এই সংজ্ঞাটা বুঝিয়ে দেবো। কতগুলি সংখ্যা বা চলক বা প্যারামিটারকে আয়তকারে বা বর্গাকারে পূর্ণ সংখ্যক সারি ও কলামে সাজিয়ে উভয় পাশে প্রথম অথবা তৃতীয় বন্ধনী অথবা 2 জোড়া উলম্ব রেখা দ্বারা আবদ্ধ করলে যদি তার কতগুলি নির্দিষ্ট গাণিতিক প্রক্রিয়াবিধি, যেমন যোগ, বিয়োগ, স্কেলার দিয়ে গুণ, দুইটি ম্যাট্রিক্সের গুণ ইত্যাদি সিদ্ধ করে, তবে তাকে ম্যাট্রিক্স বলা হয়। চলো এই জিনিসটা একটু আস্তে আস্তে বুঝছি। মানে এত বড় ডেফিনিশন প্রথমবার দেখলে এটারও ভয় লাগবে, বাট নিশ্চয়ই সহজ। খেয়াল করো কতগুলি সংখ্যা বা চলক বা প্যারামিটার, সংখ্যা কি 1 2 3,
1 2 3 চলক বলতে আমরা কি বুঝি? অজানা রাশি, যেমন ধরো এক্স ওয়াই জেড। প্যারামিটার হতে পারে কি? বিভিন্ন ধরনের ফাংশন হতে পারে, বিভিন্ন ধরনের রাশি হতে পারে। তো যাই হোক না কেন, এই সব ধরনের জিনিস আমরা কমনলি কি বলতে পারি? নিশ্চয়ই ডাটা বলা হয়। তো এই বিভিন্ন ধরনের ডাটাকে, এগুলাকে সবগুলোকে যদি আমি একসাথে করে নিয়ে বলি যে বিভিন্ন ধরনের ডাটাকে আয়তকারে বা বর্গাকারে পূর্ণসংখ্যক সারি ও কলামে সাজিয়ে আনি। তবে এই পর্যন্ত আমি যদি বলি যে পূর্ণসংখ্যক সারি ও কলামে সাজিয়ে উভয় পাশে প্রথম বন্ধনী অথবা তৃতীয় বন্ধনী অথবা দুই জোড়া উলম্ব রেখা, সেটা হইতে পারে কি? এই যে দেখো, ফার্স্ট ব্র্যাকেট অর থার্ড ব্র্যাকেট অর দুই জোড়া কি উলম্ব রেখা দ্বারা আবদ্ধ করলে যদি তা কতগুলি নির্দিষ্ট গাণিতিক প্রক্রিয়া বৃদ্ধি, তুমি এটুকুই পড়ো, যদি তা কতগুলো নির্দিষ্ট প্রসেস বা ম্যাথমেটিক্যাল প্রসেস মেনে চলে, সেগুলো কি কি আছে সেগুলো না হয় আমরা পরে দেখবো, তবে তাকে ম্যাট্রিক্স বলে। তাহলে আমি এক কথা বলতে পারি, কিছু ডাটা আমি রো আর কলামে সাজাবো পূর্ণ সংখ্যক, মানে এমন হবে না যে একটা রো তে হচ্ছে 5টা এলিমেন্ট, অন্য একটা রোতে 4টা এলিমেন্ট, এরকম হবে না। পূর্ণ সংখ্যক রো অ্যান্ড কলামে সাজিয়ে আমি যদি হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট বা ডাবল বার দিয়ে আমি আটকে ফেলি, তাহলে এটাকে বলা হবে ম্যাট্রিক্স। একটা এক্সাম্পল দেখাচ্ছি, এটা দেখলে আরো ভালো বুঝতে পারবা। এই যেমন ধরো এখানে কি আছে, 1 3 4 a 4 plus b 6 5 2 sin x, তাও বিভিন্ন ধরনের ডাটা আছে, সবই যে নিউমেরিক্যাল প্যাটার্ন না, এ বি এগুলো নিউমেরিক্যাল হতেও পারে, নাও হতে পারে। এই সবগুলোকে আমরা কি করেছি? থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিয়েছি, দেন আমরা বলছি কি এটাই হচ্ছে ম্যাট্রিক্স। ওকে, তো আমরা ম্যাট্রিক্স কি মোটামুটি ধারণা পেয়েছি। ম্যাট্রিক্সের মধ্যে আমাদের খুব ভালো করে বুঝতে হবে কয়েকটা ইম্পর্টেন্ট টার্মস, যেমন হচ্ছে কি ম্যাট্রিক্সের যে সমস্ত সংখ্যা বা রাশি দিয়ে ম্যাট্রিক্সটা গঠিত হয় তাদেরকে বলা হবে ম্যাট্রিক্সের ভুক্তি, ইংলিশে বলা হবে এন্ট্রি। এগুলো আরো নাম আছে, যেমন আমরা এলিমেন্ট বলতে পারি, উপাদান বলতে পারি, আমরা উপাদানও বলতে পারি, উপাদান কিংবা এলিমেন্টও বলতে পারি। হ্যাঁ, আচ্ছা। 2 নম্বর হচ্ছে ম্যাট্রিক্সকে বিস্তার করতে পারবো না আমরা, এবং এর মানও নির্ণয় করা যাবে না। আচ্ছা, এই প্রশ্নটা মানে এই ব্যাপারটা খুব সহজে বোঝানো যায় যে আমরা ম্যাট্রিক্স আসলে কি জিনিস। ম্যাট্রিক্সটা একটা স্টোর হাউস। তো তুমি স্টোর বা গুদামের মান কেমনে বের করবা? গুদামে কি আছে এটা জানতে পারবো, কিন্তু কি সেটা মান তো বলতে পারবো না। গুদামের মধ্যে কোনো একটা কি বলে কোনো একটা ড্রাম নিলাম, সেই ড্রামের মধ্যে কতদিন চাল আছে সেটা না হয় বলতে পারবো, কিন্তু কি মানে আমরা তো গুদামের মান বের করতে পারবো না। সেম ভাবে ম্যাট্রিক্সের কোনো মান নাই। ম্যাট্রিক্স একটা স্টোর, ম্যাট্রিক্সের কোনো মান নাই, সিম্পল কথাবার্তা। এবং এটি বিস্তার করা যায়, বিস্তার মানে কি এটাকে ভেঙে বড় করা যায় না। ম্যাট্রিক্স যেমন আছে সেই শেপে থাকবে এবং এটার কি কোনো মান থাকবে না। এছাড়াও কিছু কথা আছে, যেমন কি ইংলিশে ক্যাপিটাল লেটার দিয়ে হচ্ছে ম্যাট্রিক্সের নাম দেওয়া হয়, এবং ছোট হাতের যে লেটার গুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে কি বিভিন্ন রকম যুক্তির নাম দেওয়া হয়। এটা একেবারে কিছু অলওয়েজ মেনেই চলতে হবে এরকম কিছু না, বা এটা হচ্ছে কি একটা ট্র্যাডিশন। যেমন ধরো এখানে বলা হয়েছে ক্যাপিটাল এ দিয়ে 2 3 4 4 5 6 একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? তো ম্যাট্রিক্সের মধ্যে তোমাকে হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে সাধারণত ম্যাট্রিক্সের নামকরণ করা হয়, যেটা আবার কি অনেক ক্ষেত্রেই তোমরা দেখবা যখন আর কয়েকদিন যাবে যে অনেক ক্ষেত্রে এক্স্যাক্টলি এরকম মানা হচ্ছে না, বাট এটা মোটামুটি কি একটা কমন আইডিয়াস। তো এবার আসলে ম্যাট্রিক্সের রো অ্যান্ড কলাম একটু বুঝি। ম্যাট্রিক্সের অনুভূমিক যে বিন্যাসটা সেটাকে বলা হবে রো, এবং যে ভার্টিক্যাল বা উলম্ব বিন্যাস তাকে বলা হবে কলাম। সব কথাই এই ধরনের যে বিন্যাসটা থাকবে এটা হচ্ছে রো, আর উপর থেকে নিচে যেগুলো থাকবে এগুলো হচ্ছে কলাম। তাহলে বাম থেকে ডানের ব্যক্তিগুলোকে নিয়ে সারি, এবং উপর থেকে নিচের ব্যক্তিগুলোকে নিয়ে কলাম বলা হচ্ছে। এবং একটা ম্যাট্রিক্সকে সাধারণত এরকম আকারে লেখা হতে পারে যে স্মল এ আই জে এম বাই এন, এই আকারেও লেখা হতে পারে। এখন মনে হতে পারে যে এখানে এম কি আর এখানে এন কি। এম হচ্ছে রো সংখ্যা আর এন হচ্ছে কলামের সংখ্যা। আমরা এই জিনিসটা একটু ভালো করে বুঝি। দেখো ম্যাট্রিক্সের ক্রম ও মাত্রা যেটা বলছিলাম, যে আমার আগের দিনে যদি আমরা দেখি যে এখানে কি এম আর এন ছিল, এই এম আর এন একটা গুণ চিহ্ন দিয়ে দেওয়া আছে, এটা মানে দেখ এখানে দেখো ম্যাট্রিক্সের ক্রম ও মাত্রা। কোনো একটা ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি হয় এম এবং কলাম সংখ্যা যদি হয় এন, সারি সংখ্যা যদি হয় এম এবং কলাম সংখ্যা যদি হয় এন, তাহলে ওর মাত্রা হবে বা ক্রম হবে এম বাই এন, যাকে সাধারণত এম বাই এন এই আকারে পড়া হয়। দেখো আমরা
কোনোভাবেই কিন্তু এটাকে বলছি না এম ক্রস এন বা এম গুণন এন, এটাকে আমরা বলছি এম বাই এন। আবার চিহ্নটা বলতে এরকম না যে এম ডিভাইড বাই এম, ঠিক আছে? আমরা কিন্তু এই চিহ্নটাও দিচ্ছি না, আল্লাহ তারপর বলতেছে এটা এম বাই এন। এইটা পড়ার ধরনটা এরকম যে ম্যাট্রিক্সের ক্রম যখন আমরা লিখবো মাঝখানে একটা ক্রস চিহ্ন দেবো, এটাকে গুণ চিহ্ন তোমরা চিন্তা করতে পারো, এবং এটাকে পড়তে হবে কি এম বাই এম। তাহলে কোন একটা ম্যাট্রিক্সের ক্রম সমান হচ্ছে কি সারি সংখ্যা ক্রস চিহ্ন কলম সংখ্যা, যেটাকে বলা হয় কি সারি সংখ্যা বাই কলম সংখ্যা। ভুলেও যে কাজটা করবো না যে আমার এই যে এখানে যে গুণ চিহ্ন আছে, এই গুণ চিহ্ন থাকার মানে যে তুমি গুণ করে দেবা, ভুলেও এই কাজটা কিন্তু কখনোই করা যাবে না। যেমন ধরো একটা ম্যাট্রিক্সের 2টা সারি এবং 4টা কলাম থাকলে তবে তাকে বলা হবে কি তার মাত্রা হচ্ছে 2/4। কেউ কিন্তু যদি এখানে কোনোভাবে লিখে দেয় যে এটা হচ্ছে 8, তাহলে কিন্তু সাথে সাথে ক্রস, এটা হবে না, এটা ভুল হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? তো এটা কিন্তু নট ইকুয়ালস টু 8, এটা নট ইকুয়ালস equals to 8, ঠিক আছে? এই বলতে পারবো না, এটা সমান বলতে পারবো না, এটা হচ্ছে 2/4 করতে হবে। তাহলে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে টোটাল কয়টা এলিমেন্ট থাকতেছে বা কয়টা ভুক্তি থাকতেছে। ভুক্তি সংখ্যা হবে কি এই যে রো নাম্বার অফ রোস আর নাম্বার অফ কলামস যদি আমরা গুণ করে দিই, তাহলে কিন্তু আমি টোটাল ভুক্তি সংখ্যা পেয়ে যাবো। তার মানে আমি বলতে পারি যে এখানে যে গুণ যে চিহ্নটা আছে সেই চিহ্নটা কিন্তু ক্রম কত এটা বলার ক্ষেত্রে আমি কিন্তু এই গুণ চিহ্নটা ইউজ করতে পারবো না। তবে যদি ভুক্তি সংখ্যা বের করতে বলে তাহলে সেটা হবে কি রো এবং কলামের গুণফলের সমান। এবার আমরা তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট কয়েকটা তোমাদেরকে তার আগে আরেকটা জিনিস দেখাতে হবে, যে একটা এক্সাম্পল আমি দেখাতে চাই। কোনো একটা ম্যাট্রিক্সের 2টা সারি এবং 3টা কলাম আছে, তাহলে এটার ক্রম কত হবে? সেটা হবে অবশ্যই কি 2/3, কোনোভাবে 6 বলা যাবে না। আবার 3টে সারি এবং 3টা কলাম থাকলে ক্রম বলতে হবে কি 3/3। এখানেও কিন্তু কোনোভাবে আমরা কি ক্রম বলতে পারবো না যে নাই। বা যদি ভুক্তি সংখ্যা ক্রিয়েট করে তাহলে এখানে কয়টা? এখানে ভুক্তি হচ্ছে টোটাল কয়টা আছে? 1 2 3 4 5 6, তাহলে এখানেও কিন্তু কি 2 আর 3 গুণ যদি করি আমরা তাহলে 6 পাবো। এবং এই যে এ ম্যাট্রিক্সটাকে এটাকে অনেক ক্ষেত্রে কিন্তু এইভাবে লেখা হতে পারে a ইকুয়ালস টু aij 2/3। এই জিনিসটা একটু মাথায় রেখো, এই ম্যাট্রিক্সটাকে এইভাবেও লেখা হতে পারে। এবং এখানে একটা জিনিস তোমাদের একটু বলি, যেটা ইম্পর্টেন্ট। ধরো কোনো একটা ম্যাট্রিক্স যদি এরকম থাকে যে এ হচ্ছে 2 3 7 4 -5 1 6 2 1, এখানে প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু নাম আছে। যেমন প্রত্যেকটা এলিমেন্ট যদি স্মল ai কে হয়, আমি যদি বলি যে ai যে হচ্ছে এলিমেন্টগুলো, তাহলে সেই ক্ষেত্রে ai যদি এলিমেন্টগুলো কমন না হয় তাহলে a11 মানে কি 1 নম্বর রো 1 নম্বর কলামের যে এলিমেন্ট আছে সেটা কত হবে? সেটা হচ্ছে কি 1 নম্বর রো 1 নম্বর কলাম, সেটা হচ্ছে 2। সেম ভাবে a12 অর্থাৎ 1 নম্বর রো 2 নম্বর কলামের যে এলিমেন্ট আছে সেটা হচ্ছে কি 3, a13 a1 এর কত হবে 7। একইভাবে a21 a22 a23 সেগুলো আমরা খুব সহজে বলতে পারবো। তাহলে সেগুলো কত? একটা হচ্ছে 4 -5 1 এবং সেম ভাবে a31 a32 a33 গুলো আমরা বলতে পারছি 6 2 এবং 1। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু নাম আছে এবং এলিমেন্টগুলোর নামগুলো হচ্ছে রো এবং কলাম নাম্বারের উপর বেস করে বলা হয়। এখানে স্মল এ ইউজ করেছি, এর মানে হচ্ছে যে ক্যাপিটাল এ ম্যাট্রিক্সটা স্মল এ আই জি এর মাধ্যমে সংজ্ঞায়িত এবং সেখানে হচ্ছে এটা মাত্রা থাকবে 3/3। দেখো ম্যাট্রিক্সের প্রকারভেদ যদি একটু বলি, এটি মোটামুটি আমাদের এই ভিডিওতে লাস্ট টপিক। আমাদের ম্যাট্রিক্সে অনেক রকম প্রকারভেদ করা যায়, মানে এটা একটা ডাটা স্টোরেজ সিস্টেম, বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সের আন্ডারে বিভিন্ন রকম প্রপার্টির আন্ডারে বিভিন্ন রকম ভাবে কি এটা আমরা প্রকারভেদ করতে পারবো। আমরা এই ভিডিওতে আমরা চেষ্টা করবো যে সবচেয়ে বেসিক এবং যেগুলো হচ্ছে একেবারে জানা লাগবে সেই প্রকারভেদগুলো বলতে। আমরা আস্তে আস্তে কি আরেকটু যেগুলো কমপ্লিকেটেড বা একটু যেগুলো একটু
হায়ার নলেজেবল সেই প্রপারটিসগুলো আমরা পরের ভিডিওগুলোতে দেখাবো। তো এই ভিডিওতে আমরা একটা বেসিক প্রপারটিসগুলো দেখাবো। এবং প্রথমে অ্যাকচুয়ালি ভাইয়া সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স নাম শুনেই তো বোঝা যাচ্ছে যে যার একটা মাত্র সারি সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো হচ্ছে সারি ম্যাট্রিক্স। এখানে খেয়াল করো যে আমরা যে এক্সাম্পলটা করছি যে 2 4 6 এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা সারি ম্যাট্রিক্স। আমরা এবং আর এক্সাম্পল যদি দেখি সেটা হবে কি বি 1 7 E এটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। তো মনে রাখতে হবে যে সারি ম্যাট্রিক্সের মাত্রা অলওয়েজ উইল বি লাইক এরকম মানতে হবে 1/L অর্থাৎ মাত্রা সবসময় কি হবে সারি সংখ্যা হচ্ছে একটা এবং কলম সংখ্যা হচ্ছে এর সংখ্যক। কলম সংখ্যা যাই হোক না কেন সারি মধ্যে কি সবসময় 1 হবে। যেমন এই ম্যাট্রিক্সটার বা এই দুটা ম্যাট্রিক্সের কি এগুলোর মাত্রা কত 1/3। তবে সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যার সারি সংখ্যা 1। নেক্সট আসে কলাম ম্যাট্রিক্স। বুঝাবো হবে না, যার কলাম সংখ্যা 1 সেটাই কি একটা কলাম ম্যাট্রিক্স। দেখেন এটা হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স যার মাত্রা হচ্ছে কি 3/1। তাহলে আমরা বলতে পারি কলাম ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে অমূল্য কোনো মাত্রা কেমন মাত্রা হচ্ছে m/1। ঠিক আছে, তো অমূল্য কোনো মাত্রা হচ্ছে m/1। এরপর আসে হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের রো এবং কলাম সমান হবে তাদেরকে আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স। দেখো এখানে কি এটা 3/3 মাত্রা বা ক্রমের বর্গ ম্যাট্রিক্স দেখানো যাচ্ছে। তো এটা অর্ডার 3/3, তিনটা রো তিনটা কলাম। তো আমরা এখানে বলতে পারি যে বর্গ ম্যাট্রিক্সের মাত্রা সবসময় কি হবে m/m। কিংবা আমি যদি বলি যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের মাত্রা যদি m/n হয় তাহলে m এবং n এর মধ্যে সম্পর্কটা কি? অবশ্যই সম্পর্কটা হচ্ছে m = n হবে। মাত্রা m/n হবে অবশ্যই m = n হবে। এখন হচ্ছে আমাদের যেটা নেক্সট যে ম্যাট্রিক্সটা আছে সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এটা অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হবে। এই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভক্তিগুলো শূন্য অথবা অশূন্য, যাই হোক না কেন অন্যান্য সকল ভক্তি শূন্য হবে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। তো বুঝতে আসতে পারে যে কর্ণ ম্যাট্রিক্সের জন্য আমাদের প্রথম কর্ণ যে লাগতো এই প্রথম কর্ণ জিনিসটা। আচ্ছা শোনো, একটা বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি বাম থেকে ডানে যাই অর্থাৎ এই এলিমেন্টটা নিয়ে যে কর্ণটা গঠিত হবে সেটার নামই হচ্ছে প্রধান কর্ণ। এখন তোমরা বলতে পারবে কেন আমার বাম থেকে ডানে যাচ্ছি, ডান থেকে কেন বামে আসতেছে না? ব্যাপারটা আসলে বাম বা ডানের উপর কোনো অংশে ডিপেন্ডেন্ট না। ব্যাপারটা হচ্ছে এই ইলেভেন্টটার নাম কি? এটা হচ্ছে 1তম ইলেভেন্ট। তবে আমি যদি এটা বলি A11, এটা ফুল ইলেভেন্ট A22, আর এটা হচ্ছে A33। তাহলে আমরা বলতে পারি যে Aij এর ক্ষেত্রে যদি Aij এর i সমান যে হলে যে উপাদানগুলো হলো যে এলিমেন্ট বা এন্ট্রিগুলো পাওয়া যায় নিয়ে গঠিত কর্ণের নাম হচ্ছে আমাদের প্রধান কর্ণ। এটা ইংলিশ নাম হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল। প্রধান কর্ণ হচ্ছে 1তম উপাদান, 2তম উপাদান এবং 3তম উপাদান, কিংবা এরকম যদি আরো বড় হয় মাত্রা যদি আরো বেশি হয় তাহলে 4তম উপাদান। অর্থাৎ কি একই নাম্বারের রো এবং একই নাম্বারের কলাম যেখানে আছে যে উপাদানগুলোতে আছে সেই উপাদানগুলোকে নিয়ে গঠিত কর্ণের নামে হচ্ছে প্রধান কর্ণ। তো এখানে দেখো যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরিস্থিত উপাদানগুলো 0 হতে পারে, নন 0 হতে পারে।
কিন্তু বাদ বাকি সকল এলিমেন্ট জিরো, তাহলে তাদেরকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স। যেমন এখানে তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল প্রধান কর্ণ, এটার উপরে উপাদানগুলো 701 কিংবা এখানে 345, বাদ বাকি যত এলিমেন্ট আছে সবগুলোই জিরো না। তাহলে এরকম যদি হয় তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। অর্থাৎ কর্ণের উপর যাই হোক না কেন কর্ণবাদে বাকি সব কি জিরো। তাহলে যে ধরনের ম্যাট্রিক্সের কর্ণবাদে বাকি সব এলিমেন্ট, যে ধরনের বড় ম্যাট্রিক্সের কর্ণবাদে বাকি সব এলিমেন্ট হচ্ছে জিরো, তাদেরকে বলবো আমরা কর্ণ ম্যাট্রিক্স। আর এটাকে ম্যাথমেটিক্যালি আমরা এইভাবে ডিফাইন করতে পারি যে একটা কর্ণ ম্যাট্রিক্সের যদি এ যদি হয় একটা কর্ণ ম্যাট্রিক্স এ আই জে, অবশ্যই কি এম বাই এম হবে, যেটা বড় ম্যাট্রিক্স হতেই হবে। তাহলে এইখানে এ আই জি এর ভ্যালুটা হচ্ছে জিরো অর নন জিরো যখন আই ইকুয়ালস টু জে, কিন্তু অবশ্যই কি জিরো যখন আই নট ইকুয়ালস টু জে। কারণ প্রধান কর্ণের বাইরে যত উপাদানগুলো আছে সেগুলো কিন্তু সব ক্ষেত্রে কি হয়, সব ক্ষেত্রেই অবশ্যই কি আই নট ইকুয়ালস টু জে হয়। তারপর এই হচ্ছে কি আমাদের সংজ্ঞা, ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। কারণ দেখো এই এলিমেন্টটা কত 1 এলিমেন্ট, এটা 1 এলিমেন্ট, সবগুলো কি জিরো। আর প্রধান কর্ণের উপরে যেগুলো আছে সেগুলো জিরো হতে পারে, নন জিরো হতে পারে। প্রধান কর্ণের উপরে আমাদের মাথা ঘামাইতে হবে না, বাট এটা অবশ্যই কি বড় ম্যাট্রিক্স হতে হবে। এই জন্য আমি কি এটা মাত্র দিয়ে রেখেছি এম বাই এম। নেক্সট আসো স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে বিশেষ ধরনের বড় ম্যাট্রিক্স। এটা প্রধান কর্ণের মূর্তিগুলো আবার কি হতে হবে সমান, কিন্তু কি জিরো হওয়া যাবে না। আমাদের কর্ণ ম্যাট্রিক্সে কিন্তু জিরো হওয়ার একটা ছাড় ছিল, মানে একটা স্পেস ছিল যে জিরো হইতে পারবে। এখানে কিন্তু কোনোটাই জিরো হতে পারবে না, কিন্তু কি অশূন্য হবে, প্লাস কি সবগুলো সমান হতে হবে। যেমন ধরো কি 10 10 10 এরকম সমান হবে, বাদ বাকি সবকিছু কি জাস্ট কর্ণ ম্যাট্রিক্সের মতোই, যে বাকি সবগুলো এলিমেন্ট হচ্ছে জিরো। যদি বাকি সবগুলো এলিমেন্ট যদি জিরো হয়, বাকি সবগুলো এলিমেন্ট যদি জিরো হয়, তাহলে এটাকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। তাহলে এটা ডেফিনেশন আমরা এভাবে দিতে পারি যে A equals to aij, অবশ্যই কি m বাই m, এবং যেখানে aij সমান ফিক্সড এবং অবশ্যই কি নন জিরো যখন i equals to j। আর যদি i not equals to j হয়, i যদি not equals to j হয়, তাহলে সেটা হচ্ছে জিরো। ওকে, সো এইটা হচ্ছে আমাদের স্কেলার ম্যাট্রিক্স। কারণ স্কেলার ম্যাট্রিক্সের কি হচ্ছে ভাইয়া, যেখানে i not equals to j হবে সবগুলো কি জিরো হবে, এবং i equals to j হলে সবগুলো কি সমান হবে, এবং কি কোনোভাবেই সেটা জিরো হতে পারবে। তাহলে এটার নাম হচ্ছে আমাদের স্কেলার ম্যাট্রিক্স। তো খেয়াল করো এই কথা ইম্পর্টেন্ট, সকল স্কেলার ম্যাট্রিক্স কি বেসিক্যালি কর্ণ ম্যাট্রিক্স। কারণ প্রত্যেকটা স্কেলার ম্যাট্রিক্স কি কর্ণ ম্যাট্রিক্সের সকল যে বৈশিষ্ট্য হচ্ছে ধারণ করে। দেখো এখানে কি প্রধান কর্ণের উপাদানগুলো শূন্য হওয়া শূন্য, এখানে তো অশূন্য হইতেই হবে, মানে স্কেলার ম্যাট্রিক্সে অশূন্য, কিন্তু কি কর্ণ ম্যাট্রিক্সে শূন্য হলে চলবে। তো যেহেতু আমরা 10 দিতে পারতেছি, তো এটা কিন্তু কর্ণ ম্যাট্রিক্সের শর্ত পূরণ করতেছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড সকল কর্ণ ম্যাট্রিক্স কিন্তু আবার কি স্কেলার ম্যাট্রিক্স না। কারণ কি কর্ণ ম্যাট্রিক্স এখানে 10 এর পাশাপাশি এখানে 5 হইতে পারতো, এখানে 2 হইতে পারতো, সেক্ষেত্রে সেটা কিন্তু আর স্কেলার ম্যাট্রিক্সের শর্ত পূরণ করছে না। তাহলে সকল স্কেলার ম্যাট্রিক্স কি কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু কি সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স না। এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। আমরা একটা শেষের দিকে চলে আসছি। এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, এটার নাম হচ্ছে একক বা অভেদক ম্যাট্রিক্স। এটা নিয়ে আমরা অনেক পড়বো। আপাতত তোমাদের মিথ্যালি ধারণা দিয়ে রাখি যে স্কেলার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলির প্রত্যেকটি ওয়ান, অর্থাৎ বিশেষ এক ধরনের স্কেলার ম্যাট্রিক্স, প্রত্যেকটা ভুক্তি সমান তো হবেই, এবং ওয়ান হবে, ওয়ান ছাড়া অন্য কোনো কিছু হবে না। তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো। এবং বাকি দাও সেক্ষেত্রে আরেকটা কথা আছে, প্রধান কর্ণের ভুক্তিগুলির প্রত্যেকটি ওয়ান, এখানে একটু লেখা উচিত ছিল যে অবশ্যই লিখতে হয় না, কারণ স্কেলার ম্যাট্রিক্স যেহেতু বলেছে, কারণ বাকি সবগুলো এলিমেন্ট হচ্ছে জিরো। প্রধান কর্ণের উপর সবগুলো এলিমেন্ট ওয়ান এবং বাকি সবগুলো এলিমেন্ট জিরো হলে আমরা এটাকে বলতে পারি একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স।
সো এইখানেও আমরা যদি একটু ম্যাথমেটিক্যাল ডেফিনেশন দিই তাহলে a ইকুয়ালস টু aij অবভিয়াসলি কি m বাই m, কিন্তু কোথাও m বাই n দেখতেছে না, কারণ কি এখানে রো এবং কলাম সংখ্যা সমান হতে হবে, বন্ধ ম্যাট্রিক্স হতে হবে। যেখানে aij equals to 1 or 0, কখন 1, যদি I equals to j হয় তাহলে 1, আর I not equals to j হবে এটা হচ্ছে কি 0 হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে অপারেটর ম্যাট্রিক্স। অপারেটর ম্যাট্রিক্স অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বীজগণিত 1 এই কাজটা করে, 1 এর সাথে কোনো কিছু গুণ করলে সেই জিনিসটা যেরকম পরিবর্তন হয় না। অবৈতক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বা রিংস আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে এরকম যে এর সাথে কোনো ম্যাট্রিক্স গুণ করলে সেই ম্যাট্রিক্সের কোনো রকম চেঞ্জ হয় না। তো এই ব্যাপারগুলো তোমাদেরকে আমি আরো আস্তে আস্তে বুঝিয়ে দেবো পরের ভিডিওগুলোতে। আপাতত জাস্ট মাথা রাখো যে এটা আমাদের ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স। আর এখানে একটা কথা বলা দরকার যে আমরা যদি শুধু I3 লিখি, মানে I দিয়ে হচ্ছে আমরা অবৈতক ম্যাট্রিক্সকে দেখাবো, সেক্ষেত্রে I3 বলতে বোঝায় 3 মাত্রা 3/3 মাত্রার একটা অবৈতক ম্যাট্রিক্স। I2 দিয়ে বোঝানো হবে 2/2 মাত্রার একটা অবৈতক ম্যাট্রিক্স। এটা অনেক সময় আমাদের সরাসরি লেখা থাকে I2 দেখা মাত্রই আমাদের বুঝতে হবে যে এটা আসলে কোন ধরনের অবৈতক ম্যাট্রিক্স। এবার নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স তোমরা নিশ্চয়ই কোথাও মতো শুনেছো যে নাল ভেক্টর বা নাল এন্ড ভয়েড এই কথা শুনেছো। নাল মানে হচ্ছে যেখানে কিছু নাই, ফাঁকা। তো এটা হচ্ছে নাল সেটও তোমরা পড়ে এসেছো। তো আমার নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স হচ্ছে সবগুলো এলিমেন্ট কি হবে, 0 হবে। একটা জিনিস ইম্পর্টেন্ট যে নাল ম্যাট্রিক্স কিন্তু যে স্কোয়ার শেপেরই হইতে হবে এবং কোনো অর্থবোধকতা নাই। এটা যে কোনো শেপের হতে পারে, স্কোয়ার বা রেক্টেঙ্গুলার যে কোনো শেপেরই হতে পারে। এটার একটাই কথা যে কিন্তু সব এলিমেন্ট কি হতে হবে, 0 হতে হবে। 0 ছাড়া কিছুই করা যাবে না। অর্থাৎ aij equals to aij সমান 0 in whatever the condition is, সকল এলিমেন্ট 0 হতে হবে। এই ম্যাট্রিক্সের সকল পক্ষেই শূন্য তাকে বলা হবে শূন্য ম্যাট্রিক্স। এবং অনেকের ক্ষেত্রে এই নাল ম্যাট্রিক্সকে 0 দিয়ে প্রকাশ করা হয়। এখন সেই 0টা হয় কি একটু বোল্ড করা থাকে এবং তার পাশে হচ্ছে মাত্রাটা দেয়া থাকে। মাত্রাটা অনেক ক্ষেত্রে বাই দেয়া বসতে পারে, মানে এরকম থাকতে পারে 0m/m, আর শর্ট করে যদি পাই চিহ্নটা উঠায় দেয়, মানে গুণ মানে কস চিহ্নটা উঠিয়ে দেয়, m দিলেও এটা বুঝতে হবে এটা কি নাল ম্যাট্রিক্স। এবং অবশ্যই এখানে কি হবে, এই জিনিসটা একটু বোল্ড করা থাকবে, বোল্ড করা থাকবে। তোমরা এটা দেখে জানো আবার ভেবো না যে এই ম্যাট্রিক্সের মান 0। এই ম্যাট্রিক্সের মান কত? নাল ম্যাট্রিক্সের মান শূন্য বলতে একটা বড়সড় ভুল হয়ে যাবে। নাল ম্যাট্রিক্সের কোনো মান নাই, কারণ ম্যাট্রিক্সেরই তো কোনো মান নাই। কিন্তু নাল ম্যাট্রিক্সে যেটা হবে প্রত্যেকটা এলিমেন্ট 0, কিন্তু এটার মান নাই, কারণ মান বলা যাবে না, ম্যাট্রিক্সের মান জিনিসটা একেবারে ডিফাইন না। তো আশা করি তোমরা এই জিনিসগুলো খুব ভালোই ধরতে পেরেছো। আমরা আজকের ক্লাসে চেষ্টা করেছি ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্স কিভাবে প্রকাশ করা হয়, ম্যাট্রিক্সের ক্রম কি জিনিস, ম্যাট্রিক্সের রো কোনটা, ম্যাট্রিক্সের ভুক্তি বলতে আমরা কি বুঝি, কলাম বলতে কি বুঝি, এই সব রকম টার্মিনোলজি আমি তোমাদেরকে বুঝিয়েছি। প্লাস যেটা করেছি যে একেবারে বেসিক যে ম্যাট্রিক্সের প্রোগ্রামিং গুলো আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর আমি এখানে সবগুলো ইংলিশ ট্রান্সলেশন দিয়ে দিয়েছি। যারা ইংলিশ ভার্সনে ছিল তোমরা নিশ্চয়ই ট্রান্সলেশনটা দেখতে পেয়েছো। তারপরে যদি কারো মনে হয় যে টার্মসগুলো একটু বেশি বলা দরকার, তোমরা অবশ্যই কি এই ভিডিও কমেন্টে আমাদেরকে জানাবে যে আমরা আমাদের ইংলিশ টার্মসগুলোকে আরো বেশি বলা দরকার কি না। তোমার যে কোনো রকমের পরামর্শ থাকলেও আমাদের কমেন্টে দিতে পারো। প্লাস আমরা নেক্সট ক্লাসটা যখন আপলোড করবো তখন সেই ক্লাস থেকে আমরা এখন পর্যন্ত যা পড়েছি সেই রিলেটেড যে ম্যাথমেটিক্যাল প্রবলেমসগুলো আছে সেগুলো ঠিক করে নিতে পারবে। সো পরের ভিডিওর জন্য ওয়েট করো, এবং যখন আমরা ভিডিওটা দিব তখন সেই ভিডিওটা অবশ্যই দেখবে। তো বিফোর আই এন্ড তোমাদেরকে একটা কথাই বলবো যে এইচএসসি যে ম্যাথের সিলেবাসটা এটা আসলে খুবই সুন্দর এবং খুবই সহজ যদি তুমি গুছিয়ে পড়তে পারো। তুমি যদি প্রেশার না নিলে, তুমি যদি আস্তে আস্তে পড়ো, দেখবে যে খুব অল্প সময়ের মধ্যেই তোমার এখানে একটা দক্ষতা চলে আসছে। এবং একবার দক্ষতা চলে আসতে তোমার দেখবা এই ম্যাথগুলো করতে ভালো লাগছে। 9-10 দেখা গেছে যে কিছু চ্যাপ্টার ছিল বেশ বোরিং, এইখানে তোমার এতটা বোর্ড লাগবে না, বাট তোমাকে শুরু থেকে একটু কি গুছানো থাকতে হবে। তো আমি আশা করবো যে তোমরা এই যে ভ্যাকেশনটা কাটাচ্ছ, ভ্যাকেশনের শেষের দিকে চলে আসছো, এখন তোমরা নিশ্চয়ই তোমাদের পড়াশোনা একটু গুছিয়ে নিবে এবং তোমার খুব সুন্দর একটা জার্নির জন্য প্রিপেয়ার হয়ে যাবে এইচএসসির। তো তোমাদের সবার প্রতি দোয়া এবং শুভকামনা রইল। আজকে এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।